প্রিয় শিক্ষার্থীরা, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের সেকেন্ড পার্টে দ্বিতীয় বর্ষের ৪৯তম ক্লাস। আমরা আজকে যে চ্যাপ্টারটা শুরু করব এটার নাম হচ্ছে বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা। এটা সেকেন্ড পার্টের সর্বশেষ চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে বোর্ড পরীক্ষাতে 10 নাম্বারের কিন্তু প্রশ্ন হবে। তোমরা এই কথাটা একটু মাথায় রাখতে হবে, তার মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এখানে দুটো অংশ আছে, একটা হচ্ছে বিস্তার পরিমাপ, আর একটা অংশ হচ্ছে সম্ভাবনা। দুটো প্রশ্নমালায় আছে, একটা 10A আর একটা 10B। 10Aটা হচ্ছে বিস্তার পরিমাপ এবং 10Bটা হচ্ছে সম্ভাবনা। আমরা বিস্তার পরিমাপ দিয়ে শুরু করছি। দেখো, বিস্তার পরিমাপ এই জিনিসটা কী জিনিস? বিস্তার মানে অনেকগুলো তথ্য, মনে করো অঙ্ক বিষয়ের 100জন ছাত্রের নাম্বার দেওয়া আছে, এগুলো হচ্ছে তথ্য। তো 100 জন ছাত্রের নাম্বার দেওয়া আছে, এই 100 জন ছাত্রের নাম্বারের গড় হচ্ছে বিস্তারের কেন্দ্রবিন্দু মনে করি আমরা। বিস্তারটাকে যদি আমরা একটা বৃত্তের মতো মনে করি, তথ্যগুলোকে যদি একটা ছড়িয়ে ছিটিয়ে আছে, একটা বৃত্ত আকারে ছড়িয়ে ছিটিয়ে আছে মনে করি, তাহলে এই বৃত্তটার কেন্দ্র হবে যে মধ্যমা অথবা প্রচুরক অথবা গড়। তার মানে এই অন্য অন্য তথ্যগুলো কেন্দ্র থেকে কি পরিমাণে সরে আছে, বিস্তার লাভ করেছে, সেটাকে পরিমাপ করাকে বলা হচ্ছে বিস্তার পরিমাপ করা। একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো, বইতে আছে এই ব্যাপারে আমরা একটু বিস্তারিত পড়ে যাব। বইটা একটু পড়ে গেলে আমরা আর একটু খেয়াল করতে পারবো। অনেকগুলো তথ্য যদি একসাথে থাকে, কেন্দ্রে যে তথ্যটা আছে সেখান থেকে অন্য তথ্যগুলো কি পরিমাণ বিস্তৃত সেটা পরিমাপ করাকে বলা হচ্ছে বিস্তার পরিমাপ। দেখো, আমরা বিস্তার পরিমাপ সম্পর্কে একটু বই থেকে দেখে নিব, তাইলে আমাদের ধারণা আরও একটু ক্লিয়ার হবে আশা করি। দেখো, বিস্তার পরিমাপ করতে গেলে আমাদের 8টা বিষয় মনে রাখতে হবে। বিস্তার পরিমাপকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা অনপেক্ষ বিস্তার পরিমাপ, একটা আপেক্ষিক বিস্তার। তাহলে দেখো আমরা কি করতে পারি। অনপেক্ষ বিস্তার পরিমাপ হচ্ছে এই 4টা: পরিসর, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান, চতুর্থক ব্যবধান। এই 4টা হচ্ছে অনপেক্ষ বিস্তার পরিমাপ। আর এই 4টা হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপ। কি কি? 1 নাম্বার হচ্ছে পরিসরাঙ্ক, 2 নাম্বার হচ্ছে গড় ব্যবধানাঙ্ক, 3 নাম্বার হচ্ছে বিভেদাঙ্ক, 4 নাম্বার হচ্ছে চতুর্থক ব্যবধানাঙ্ক। এগুলো হচ্ছে অনপেক্ষ, এগুলো হচ্ছে আপেক্ষিক। যেমন পরিসর অনপেক্ষ বিস্তার পরিমাপ, এটার আপেক্ষিক বিস্তার পরিমাপ হচ্ছে পরিসরাঙ্ক। 2 নাম্বার হচ্ছে গড় ব্যবধান অনপেক্ষ বিস্তার পরিমাপ, সেটার আপেক্ষিক বিস্তার পরিমাপ হচ্ছে গড় ব্যবধানাঙ্ক। 3 নাম্বার হচ্ছে পরিমিত ব্যবধান, তার আপেক্ষিক বিস্তার পরিমাপ হচ্ছে পরিমিত ব্যবধানাঙ্ক। বইতে বিভেদাঙ্ক দিয়েছে, যাক অসুবিধা নেই, আমরা বিভেদাঙ্কে মনে রাখবো, বিভেদাঙ্ক। 4 নাম্বার হচ্ছে চতুর্থক ব্যবধান, আর এটা হচ্ছে চতুর্থক ব্যবধানাঙ্ক। এখন যে এখানে আমরা 8টা শব্দ দেখতে পাচ্ছি, 8টা নাম দেখতে পাচ্ছি, প্রথম 4টা হচ্ছে অনপেক্ষ বিস্তার পরিমাপ, আর দ্বিতীয় 4টা হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপ। এখন আমরা এক একটা পরিমাপের সাথে আস্তে আস্তে পরিচয় হব। প্রথমে দেখো, পরিসর। পরিসর হচ্ছে বিস্তার পরিমাপগুলোর মধ্যে সবচেয়ে সহজটা। পরিসর পরিসর কী জিনিস? পরিসরকে বাংলাতে বলে রেঞ্জ। যেমন ধরো 100 জন ছাত্রের গণিতের প্রাপ্ত নাম্বারগুলো দেওয়া হলো। মনে করো 100 নাম্বারে পরীক্ষা হয়েছে, হাইয়েস্ট উঠছে মনে করো 99, লোয়েস্ট উঠছে মনে করো 20। তারই পরিসর হচ্ছে যে হাইয়েস্ট মানটা থেকে লোয়েস্ট মানটা বিয়োগ করা। এই 99 থেকে 20 বিয়োগ করলে হচ্ছে 79। তাহলে যে তথ্যের কথা আমি বলেছি, তথ্যের পরিসর হচ্ছে 79। কেন 79? কিসের? হাইয়েস্ট মনে করো 99, লোয়েস্ট মনে করো 20। 99 থেকে 20 বিয়োগ করলে যেটা আসে সেটাই পরিসর 79। মানে এই রেঞ্জের ভিতরে সবার নাম্বার আছে,
20 থেকে শুরু করে 99 পর্যন্ত এখানে সবগুলা স্টুডেন্টের নাম্বার আছে। এই জন্য পরিসর এই 20 থেকে শুরু করে 99 পর্যন্ত এখানে মোট 79। তো এইভাবে আমরা পরিসর বের করতে পারি। পরিসর আমরা শিখে গেলাম। তাহলে পরিসর কি? পরিসর হচ্ছে সর্বোচ্চ মান থেকে সর্বোচ্চ মান বিয়োগ, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, এই দুটো মানের বিয়োগফলকে বলা হচ্ছে পরিসর। মনে রাখতে হবে। এবার দেখো, আমরা জানি যে গড় ব্যবধান, আমরা আগে এগুলো সম্পর্কে একটু জানি, তারপরে আমরা আস্তে আস্তে এগুলোতে অঙ্ক আছে, অঙ্কতে চলে যাব। গড় ব্যবধান কি আমরা একটু দেখি। গড় ব্যবধান হচ্ছে, মনে করো x1 x2 x3 করে আমাদের x10 10টা তথ্য আছে আমার কাছে। প্রথমে আমি এই তথ্যগুলোর গড় মান বের করব। গড় মান কীভাবে বের করব? আমি জানি গড় ইকুয়াল টু x বার ইকুয়াল টু আমি লিখতে পারি সামেশন অফ xi। সামেশন অফ xi মানে এই তথ্যগুলোর সমষ্টি, মানে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট x10 পর্যন্ত। এর মান 1 থেকে 10 পর্যন্ত। এই তথ্যগুলোর সমষ্টিকে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে গড় মানটা বেরিয়ে আসবে। গড় মানটা পাওয়ার পরে আমরা প্রত্যেকটা তথ্য থেকে গড় মানটা বিয়োগ দিব। প্রত্যেকটা তথ্য থেকে গড় মানটা, যেমন x1 থেকে আমি x বার বিয়োগ দিব, এটার ধনাত্মক মানটা নিব। x2 থেকে আমি x বার বিয়োগ দিব, ধনাত্মক মান নিব। x3 থেকে আমি x বার বিয়োগ দিব, ধনাত্মক মানটা নিব। এইভাবে করে করে লাস্টে হচ্ছে x10 থেকে আমি x বার বিয়োগ দিব এবং ধনাত্মক মানটা নিব। তাহলে কি করলাম আমরা? প্রত্যেকটা তথ্য থেকে গড় মান বিয়োগ দিলাম। গড় মান বিয়োগ দিয়ে আমরা যেটা পাচ্ছি সেটার গড়কে বলা হচ্ছে গড় ব্যবধান। এটার গড়কে বলা হচ্ছে গড় ব্যবধান। এটা হচ্ছে গড় ব্যবধান। তার মানে এইটিকে আমরা আরেকটু সংক্ষেপে লিখতে পারি। এই ধরনের সামেশন অফ xi মাইনাস x বার, এটার পরম মানের সমষ্টিকে n দ্বারা ভাগ করলে তাহলে গড় ব্যবধান বেরিয়ে আসবে। তাহলে গড় ব্যবধান সম্পর্কে আমরা বোধহয় আরেকটু যদি এইভাবে বলি যে প্রত্যেকটা, মানে গড় ব্যবধান মানে গড়ের ব্যবধানের গড়, মানে ব্যবধানের গড়। কিসের ব্যবধান? প্রত্যেকটা তথ্য থেকে গড় মানের ব্যবধানের গড়কে বলা হচ্ছে গড় ব্যবধান। এইটা কিন্তু একটা সূত্র। তাহলে গড় ব্যবধানকে ইংরেজিতে বলে মিন ডেভিয়েশন, এমডি বলে। সংক্ষেপে আমরা বলি এমডি, মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশন ইকুয়াল টু হচ্ছে যে সামেশন অফ xi মাইনাস x বার। একটা কাজ করতে পারি, এর লিমিট দিতে পারি i ইকুয়াল টু 1 to n ডিভাইডেড বাই n। এটা হচ্ছে গড় ব্যবধানের সূত্র। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ছাড়া। আর যদি ফ্রিকোয়েন্সি বলা হয় আমরা লিখতে পারি সামেশন অফ fi xi মাইনাস x বারের পরম মান i ইকুয়াল টু 1 to n। এটার গড়কে বলা হচ্ছে গড় ব্যবধান। এইটাও গড় ব্যবধানের সূত্র, এইটাও গড় ব্যবধানের সূত্র। তো এইটা এমন কেন? এখানে ফ্রিকোয়েন্সি আছে, গণসংখ্যা আছে, এখানে গণসংখ্যা নেই। গণসংখ্যা থাকলে আমরা এই সূত্রটা ইউজ করব, আর গণসংখ্যা না থাকলে আমরা এই সূত্রটা ইউজ করব। এগুলো বইতে আছে। বইতে আরও সূত্র আছে। আর সূত্রগুলো কি কি? সূত্রগুলো যেমন আরও দিয়েছে তারা, মধ্যমা থেকেও গড় ব্যবধান বের করা যায়, প্রচুরক থেকেও গড় ব্যবধান বের করা যায়। আমরা সাধারণত গড় ব্যবধান গড় মান থেকেই বের করে থাকি, অন্যগুলো আমাদের দরকার নেই। তাহলে আমরা এই দুটো সূত্র মনে রাখব। এই সূত্রটা কি? এই সূত্রটা হচ্ছে প্রত্যেকটা তথ্য থেকে গড় মানটা বিয়োগ যাবে। বিয়োগ যাওয়ার পরে এগুলার
বিয়োগ গেলেই তো ব্যবধান হচ্ছে, ব্যবধানের সমষ্টি বের করব, ব্যবধানের সমষ্টি বের করে সেটার গড় বের করলে সেটা হচ্ছে গড় ব্যবধান। এই যেমন ধরো আমরা আরও কিছু অঙ্ক দিলে তোমরা বুঝতে একটু সুবিধা হবে। যেমন ধরো বইতে আছে বইটা দেখলে আমাদের আর একটু লাভ হবে আর কি। যেমন দেখো তোমরা বইয়ের উদাহরণ 2 দেখতে থাকো, উদাহরণ 2 দেখতে থাকি আমরা। যেমন ধরো এই পৃষ্ঠাকে কিভাবে দেখায় দেখো তো, এই পৃষ্ঠাকে আমরা একটু ফোকাস করি, তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা, দেখো এখানে বইতে 10 জন শ্রমিকের বয়স হলো 18, 20, 35, 55, 38। এখানে 10 জন শ্রমিকের বয়স দেওয়া আছে বইতে। বইয়ের উদাহরণ 2 নাম্বার অঙ্ক। উদাহরণ 2, এটা হচ্ছে গড় ব্যবধানের অঙ্ক। উদাহরণ 2, এখানে 10 জন শ্রমিকের বয়স দেওয়া আছে। এগুলোর বয়স 18, 20, 35, 55, 38, 24, 45, 85, 37 এবং 53। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে 10 জন শ্রমিকের বয়স দেওয়া আছে। আমাদেরকে বললো যে ওদের গড় বের করতে হবে, এইগুলোর গড় বের করতে হবে। তাহলে গড় ব্যবধান বের করতে হবে। আমি কি বলছি, প্রথমে তাহলে আমরা একটা ছক তৈরি করতে হবে। ছকের মধ্যে প্রথম কলাম লিখব xi, তারপরে কলাম লিখব x বার, মানে গড় মান বের করার জন্য। তারপরে কলাম লিখব xi মাইনাস x বার। তারপরে আমরা করব যে সামেশন অফ xi মাইনাস x বার। এতটুকু কলাম করলে পরে হবে। প্রথমে দেখো এখানে x1 মানে হচ্ছে 18, x2 মানে হচ্ছে 20, x3 মানে 35, 55, 38, 24, 45, 85, 37, 53। আমরা সবগুলো নাম্বার কিন্তু লিখে ফেলেছি। এবার আমরা এগুলার গড় মান বের করব। গড় মান বের করতে গেলে আমরা জানি গড় মান ইকুয়াল টু কত? গড় মান ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ xi ডিভাইডেড বাই কতজন নাম্বার দেওয়া আছে? 10 জনের নাম্বার, তাহলে 10 দিয়ে ভাগ করব। এগুলোর সমষ্টি যদি আমরা যোগ করি, দেখো যোগফল বেরিয়ে আসছে সামেশন অফ xi ইকুয়াল টু বেরিয়ে আসছে 410। তাহলে এখানে 410 বাই 10, গড় মান বেরিয়ে আসছে 41। এইবার আমরা কি করব? এবার আমরা প্রত্যেকটা মান থেকে গড় মানটা বিয়োগ করব। 18 থেকে আমরা 41 বিয়োগ করব। 18 থেকে 41 বিয়োগ করলে হচ্ছে 23, মাইনাস 23। 18 মাইনাস 41 ইকুয়াল টু মাইনাস 23, পরম মান হচ্ছে 23। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা তথ্য থেকে যদি বিয়োগ দিই, এইটা থেকে যদি 41 বিয়োগ দিই হবে যে 21, এইটা থেকে বিয়োগ দিলে হবে যে 6, এইটা থেকে বিয়োগ দিলে হবে 14, এইটা থেকে বিয়োগ দিলে হবে 3, 24 থেকে বিয়োগ দিলে হবে 17, 4, 44, 4, 12। এই তাইলে আমরা ব্যবধান পেয়ে গেলাম। এবার ব্যবধানের সমষ্টি বের করো।
ব্যবধানের সমষ্টি যদি আমি করি, ব্যবধানের সমষ্টি তাহলে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার ইকুয়াল টু হচ্ছে 148। সুতরাং গড় ব্যবধান, এখানে একটা কাজ করি, এটাকে গড় ব্যবধানকে এত বাই 10 দিয়ে দিই, মিন ডেভিয়েশন এমডি। সুতরাং এমডি ইকুয়াল টু গড় ব্যবধান ইকুয়াল টু হচ্ছে 148কে 10 দ্বারা ভাগ করলে 14.8, এটি হচ্ছে গড় ব্যবধান। তাহলে গড় ব্যবধানকে আমরা একটু বুঝতে পেরেছি। কি বুঝলাম গড় ব্যবধান? গড় ব্যবধান হচ্ছে প্রত্যেকটা তথ্য থেকে গড়ের ব্যবধানের গড়, প্রত্যেকটা তথ্য থেকে গড় মানটা ব্যবধান করব, সেগুলোর গড় হচ্ছে গড় ব্যবধান। তোমরা মনে রাখতে হবে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ছাড়া বইতে আছে, বইতে ফ্রিকোয়েন্সিওয়ালাও আছে, তোমরা দেখে নিতে পারো। যেমন ধরো এখানে একটা ফ্রিকোয়েন্সিওয়ালা আছে, এটা দেখো গড় ব্যবধান বের করার একটা অঙ্ক। এই যে ফ্রিকোয়েন্সিওয়ালা, উদাহরণ 3, নিম্নলিখিত উপাত্তের গড় ব্যবধান নির্ণয় করো। শ্রেণীব্যাপ্তি মানে 200 থেকে 300-র ভিতরে আছে 12 জন। এই শ্রেণীব্যাপ্তির জন্য এটা গণসংখ্যা। সাধারণত গণসংখ্যা থাকে শ্রেণীব্যাপ্তিতে, আগের অঙ্কের মধ্যে কোনো গণসংখ্যা ছিল না, মানে এই রেঞ্জের ভিতরে 12 জন আছে। 300 থেকে 400-র ভিতরে আছে 18 জন, 400 থেকে 500-র ভিতরে আছে 36 জন, 500 থেকে 600-র ভিতরে আছে 24 জন, 600 থেকে 700-র ভিতরে আছে 10 জন, 700 থেকে 800-র ভিতরে আছে 8 জন, 800 থেকে 900-র ভিতরে আছে 7 জন। এটা হচ্ছে প্রত্যেকটা শ্রেণীব্যাপ্তির জন্য আলাদা আলাদা গণসংখ্যা দেওয়া আছে। এখন আমরা গড় ব্যবধান বের করতে হবে। একটু আগেও আমরা গড় ব্যবধানের অঙ্ক করেছি, সেটা ছিল যে শ্রেণী গণসংখ্যা ছাড়া ছিল, সেটা এফআই ছিল না, আর এটা হচ্ছে এফআইওয়ালা। এফআই মানে ফ্রিকোয়েন্সি। সেখানে আমরা পড়েছিলাম যে যেখানে ফ্রিকোয়েন্সি আছে আমরা পড়েছিলাম যে মিন ডিভিয়েশন মানে গড় ব্যবধান ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ এফআই ইন্টু এক্স আই মাইনাস এক্স বারের পরম মান ডিভাইডেড বাই এন। আর গাণিতিক গড় ইকুয়াল টু আমরা জানি সামেশন অফ এফআই এক্স আই ডিভাইডেড বাই এন। এখন দেখো আমরা সুবিধা মতো বেশ কটা কলাম তৈরি করেছি। প্রথম কলামটা হচ্ছে শ্রেণীব্যাপ্তির জন্য প্রথম কলাম, তারপরের কলামটা হচ্ছে গণসংখ্যার জন্য, তারপরের কলামটা হচ্ছে শ্রেণীব্যাপ্তির মধ্যবিন্দু। এইটা একটা ব্যাপ্তি, এটা একটা শ্রেণীব্যাপ্তি ক্লাস ইন্টারভ্যাল, এটার ঠিক মাঝখানের পয়েন্টটা হচ্ছে শ্রেণীব্যাপ্তির মধ্যবিন্দু। যেমন 200 এবং 300-এর মাঝখানে পয়েন্ট হচ্ছে 250। এগুলো আমরা করতে পারবো শ্রেণীব্যাপ্তির মান। আচ্ছা দেখো, তাইলে আমরা শ্রেণীব্যাপ্তি প্রথম কলাম, 2 নাম্বার গণসংখ্যা, 3 নাম্বার মধ্যবিন্দু, 4 নাম্বার হচ্ছে এফআই এক্সআই মানে গণসংখ্যার সাথে মধ্যবিন্দুর গুণফল। কেন বের করতেছি? গড় বের করার জন্য। এই যে এখান থেকে গড় বের করার জন্য ফ্রিকোয়েন্সি থাকলে আমরা এই কলামটা করতে হবে। এফআই এক্সআই মানে F1 X1, F2 X2, F3 X3, F4 X4, এইভাবে করে আমরা মোট 1 2 3 4 5 6 7 পর্যন্ত করেছি, মানে F7 X7 পর্যন্ত করে আমরা এগুলার সমষ্টি বের করলাম 57,150। এবার আমরা এগুলার গড় বের করব। গড় কি? গড় মান হচ্ছে যে ওই সমষ্টিকে n দ্বারা ভাগ করতে হবে। n কি? n হচ্ছে গণসংখ্যার সমষ্টি। মোট 115 দ্বারা ভাগ করলে গড় মানটা বেরিয়ে আসে 496.9565। এখন আমরা এক্সআই থেকে গড় মানটা বিয়োগ দিব। এক্সআই বলতে মধ্যমান, বিয়োগ দিয়ে আমরা ধনাত্মক মানটা নিব। তাহলে 250 মাইনাস 496.9565-এর পরম মানে তো ঠিক 350 থেকে এটা বিয়োগ করে পরম মান, 450 থেকে এটা বিয়োগ করে পরম মান, 550 থেকে এটা বিয়োগ করে পরম মান,
650 থেকে এটা বিয়োগ করে পরম মান, 750 থেকে এটা বিয়োগ করে পরম মান, 850 থেকে এটা বিয়োগ করে পরম মান পেলাম। এখন পরম মান পেয়েছি, এটাকে FI দ্বারা গুণ করতে হবে। ওই যে গড় ব্যবধান বের করতে গেলে FI দ্বারা গুণ করতে হয়, আমরা FI দ্বারা গুণ করেছি। FI কি? FI হচ্ছে গণসংখ্যা ইন্টু যে ব্যবধানটা পেলাম, এটা মানে 12 ইন্টু 246.9565। এভাবে আমরা সবগুলো বের করলাম। মোট 7টা শ্রেণীব্যাপ্তির জন্য 7টা 1 2 3 4 5 6 7। তারপরে আমি এগুলার সমষ্টি বের করলাম। এই সমষ্টিকে আবার যদি আমরা 115 দ্বারা ভাগ করি তাইলেই কিন্তু গড় ব্যবধান বেরিয়ে আসছে। তাহলে গড় ব্যবধানের আমরা দুটো অঙ্ক কমপ্লিট করে ফেলেছি গড় ব্যবধান নিয়ে। আর কোনো ধরনের কিন্তু সংশয় থাকা উচিত নয়। গড় ব্যবধানের সূত্র দুটো আছে, দুটো সূত্র নিয়ে আমরা অঙ্ক করে ফেলেছি। একটা ফ্রিকোয়েন্সি ছাড়া, একটা ফ্রিকোয়েন্সিওয়ালা। তোমরা বই থেকে দেখে নেবা। তাহলে আমাদের এই পরিসর গেল, গড় ব্যবধান গেল। এবার দেখো আমরা চতুর্থক ব্যবধানে চলে আসছি। চতুর্থক ব্যবধান আমরা যে সিরিয়ালভাবে লিখছি, আমাদের কি ছিল? প্রথম ছিল পরিসর, 2 নাম্বার ছিল গড় ব্যবধান, 3 নাম্বার ছিল পরিমিত ব্যবধান, 4 নাম্বার হচ্ছে চতুর্থ ব্যবধান। পরিমিত ব্যবধান আমরা পরে পড়ব। এখন আমরা চতুর্থ ব্যবধানটা পড়ে নিই। চতুর্থক ব্যবধানকে বলে কোয়ার্টাইল ডেভিয়েশন। দেখো, উপাত্তের মানগুলোকে মানের ক্রমানুসারে সাজালে যে মানগুলো উপাত্তের মানকে সমান 4 ভাগে ভাগ করে সেগুলো হচ্ছে চতুর্থক। যেমন ধরো, আমি 100 জন ছাত্রের নাম্বারকে সিরিয়ালি আমি সাজালাম, ছোট থেকে বড়। একটা লাইনে আমি সাজালাম, ছোট থেকে বড় সিরিয়াল করে আমি সাজালাম। সাজানোর পরে দেখো, যেহেতু এখানে 100টা নাম্বার যদি আমি মনে করি, 25তম নাম্বারকে এটাকে আমি সমান 4 ভাগে ভাগ করব। সমান 4 ভাগে ভাগ করতে গেলে মাঝখানে 3টা বিন্দু আসবে। যেমন 100টাকে যদি সমান 4 ভাগে ভাগ করি, প্রথম বিন্দু আসবে যে 25তম মান, দ্বিতীয় বিন্দু আসবে যে 50তম মান, তৃতীয় বিন্দু আসবে যে 75তম মান। এই 25তম মানটাকে বলবো আমি Q1, 50তম মানটাকে বলবো Q2, 75তম মানটাকে বলবো আমি Q3। এই Q1কে বলে প্রথম চতুর্থক, Q2কে বলে দ্বিতীয় চতুর্থক, Q3কে বলে তৃতীয় চতুর্থক। এই জন্য এগুলাকে চতুর্থক বলে, মানে এগুলা 4 ভাগে ভাগ করা হচ্ছে। ইংরেজিতে বলে ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল। এইগুলো আমরা একটু পড়ে যাচ্ছি। উপাত্তের মানকে সমান 4 ভাগে ভাগ করে যেগুলো ভাগ করে সেগুলোই চতুর্থক। একটি উপাত্ত নিবেশনের 3টি চতুর্থক থাকে, যথা প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এদেরকে Q1, Q2, Q3 দ্বারা প্রকাশ করা হয়। প্রথম চতুর্থক Q1, প্রথম চতুর্থক Q1 উপাত্তকে 1:3 অনুপাতে বিভক্ত করে। দ্বিতীয় চতুর্থক Q2 উপাত্তকে 2:2 অনুপাতে বিভক্ত করে। তৃতীয় চতুর্থক Q3 উপাত্তকে 3:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে তুমি দেখো, আমরা চতুর্থক ব্যবধান ইকুয়াল টু হচ্ছে তৃতীয় চতুর্থক থেকে দ্বিতীয় চতুর্থকের বিয়োগফল, মানে এই জায়গাটা, এবং দ্বিতীয় চতুর্থক থেকে প্রথম চতুর্থকের বিয়োগফলের গড়। তার মানে Q3 মাইনাস Q1 প্লাস Q2 মাইনাস Q1 এগুলার গড়। তোমার যদি এত বেশি অসুবিধা লাগে, সোজাসুজি মনে রাখো, চতুর্থক ব্যবধান ইকুয়াল টু হচ্ছে Q3 মাইনাস Q1/2। Q3 মাইনাস Q1/2 মানে তৃতীয় চতুর্থক থেকে প্রথম চতুর্থক বিয়োগ করার পরে 2 দ্বারা ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে চতুর্থক ব্যবধান। এটিকে বলে কোয়ার্টাইল ডেভিয়েশন। এগুলা কিন্তু আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে। এই সরাসরি তুমি যদি মনে রাখতে চাও, এটা বলতে পারো Q3 মাইনাস Q1/2 হচ্ছে চতুর্থক ব্যবধান। এখন তোমাকে আরও কিছু নিয়ম শিখিয়ে দিয়েছে কিভাবে তুমি চতুর্থকগুলো বের করবা।
চতুর্থক কীভাবে বের করবা এগুলো একটু এখান থেকে পড়ে নিলে তোমাদের ক্লিয়ার হবে। তোমরা এগুলো পড়ে নেবা। একটা অঙ্ক আছে, এই অঙ্কটা তোমরা দেখতে পারো। চতুর্থক ব্যবধানের একটা অঙ্ক আমরা দেখতে পারি, তাইলে একটু হলেও অন্তত পক্ষে ক্লিয়ার হবে। দেখো 4-এর 1, 16, 8, 15, 25, 13, 10, 17, 14, 12, 13, 20, 22 তথ্য সারির প্রথম ও তৃতীয় চতুর্থক নির্ণয় করো। তথ্য সারিকে প্রথমে যে কাজটা করতে হবে, মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে, মানে ছোট থেকে বড় সাজিয়ে লিখতে হবে। সাজানো হলো। এখানে টোটাল 12টি মান আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 12 কিন্তু 4 দ্বারা বিভাজ্য। এখন টোটাল তথ্যর সংখ্যাটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তখন একটা সূত্র আছে, সূত্রটা উপরে আছে। এটা হচ্ছে n+1/4 তম পদের মান, Q1 হচ্ছে n+1/4 তম পদের মান প্লাস n×1/4 + 1 তম পদের মান। তার মানে দেখো n×12, n মানে টোটাল তথ্যের সংখ্যা, n×12 12 × 1/4, ওই n = 12 বসিয়ে দিয়েছে। এগুলো করার পরে দেখো আমরা যেটা পেলাম তৃতীয় পদের মান এবং চতুর্থ পদের মান বাই 2। এই 12টা মানকে যদি সমান 4 ভাগে ভাগ করা হয়, প্রথম চতুর্থক আসবে যে তৃতীয় পদ এবং চতুর্থ পদের মানের অর্ধেক। তৃতীয় পদের মান 12, এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদের মান হচ্ছে 13। 12 + 13/2 মানে 12.5, এটা হচ্ছে Q1। আর Q3 যদি বের করতে যায়, n এর জায়গাতে 3 বসিয়ে দেবা, 1 এর জায়গাতে 3 বসিয়ে দেবা। n×3/4 তম পদের মান, তার পরবর্তী পদের মানের সমষ্টির গড়। তাহলে দেখো 12 × 3, 3 × 36/4 কত? নবম পদ। এটা তার পরবর্তী পদটা দশম পদ। নবম পদের মান 17, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দশম পদের মান হচ্ছে 20, তাহলে 17 + 20/2 মানে 85.5। তাইলে আমরা Q1 পেলাম 12.5, Q3 পেলাম 18.5। তাহলে চতুর্থক ব্যবধান তো Q3 - Q1/2, Q3 - Q1/2 বসিয়ে দিলে হবে। সুতরাং চতুর্থক ব্যবধান হচ্ছে Q3, কোয়ার্টাইল ডিভিয়েশন হচ্ছে Q3 - Q1/2। এখানে Q3 মানে বেরিয়ে আসছে 18.5, Q1 বেরিয়ে আসছে 12.5/2। তার মানে কত? এখানে 6, 6কে 2 দ্বারা ভাগ করলে 3। এইভাবে আমরা চতুর্থক ব্যবধান বের করতে পারি। ঠিক আছে, আজকের পড়াটা আপাততভাবে আমাদের এখানেই রইল। ধন্যবাদ।